আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, স্থানীয় বাজারে কমতে শুরু করেছে দাম। প্রচারণা শুরু হলেও ভোট নিয়ে শঙ্কা কাটেনি নারায়ণগঞ্জবাসীর। প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়ন চান শরীয়তপুরের ভোটাররা। শীতের দাপটে স্থবির উত্তরাঞ্চলের জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 10.4 ডিগ্রি। এবং পাহাড়ে শুরু হয়েছে অ্যারাবিকা জাতের কফি চাষ। গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক খামার। আমদানি নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 3 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংকের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় 2টি ট্রাকে 60 মেট্রিক টন এবং আজ সকালে আরও একটি ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে। সরকার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর দুদিনে এই পর্যন্ত মোট 90 মেট্রিক টন পেঁয়াজ এলো। এদিকে আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আজ পাইকারি বাজারে 80 টাকা এবং খুচরা বাজারে 90 টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। শনিবার পাইকারি পেঁয়াজ বিক্রি হয় 110 টাকা এবং খুচরা বাজারে বিক্রি হয় 120 টাকা কেজি দরে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ 2 আসনের বাসিন্দারা। 2500 উপজেলার 2টি পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটাররা বলেন, বিগত সরকারের আমলে ভোট দিতে পারেননি তারা। তবে এবারও শঙ্কা এখনো কাটেনি। দলীয় কোন্দল বন্ধ না হলে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন নারায়ণগঞ্জের 2500-এ। উপজেলা সদরে অটোরিকশা দৌড়াতে ঘুরছে না গাড়ির চাকা। এই তীব্র যানজট 2500-এর নিত্য সঙ্গী হলেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। সমস্যা কিছু না, আমরা কই বেরোবো, অনেক বাজার ভরা অটো আর আমরা সিএনজি ওরা কয়জন আছি, তো অটোওয়ালা করলে আমরা কই বেরোবো। আগে মনে করেন ড্যামের আছে বেশি, কথাবার্তা বেশি। আগে ক্লাস বর্জন করে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তাদেরকে অ্যাটেন্ড করানো, তো সেক্ষেত্রে তাদের শিক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়। 3,60,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হলে এবার বিজয় হবে জনতার। অনেক বছর ইয়াং জেনারেশন নতুন ভোট যারা তারা ভোট দিতে পারে না। সামনে যে নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেজন্য জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। যার ভোট সে যাকে মনে চায় তাকে দিবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এমন একটা প্রার্থীকে যেন মনোনয়নটা দেওয়া হয় যে প্রার্থী নাকি জনবান্ধব, কর্মী বান্ধব এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এখানে এরই মধ্যে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। অন্যদিকে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। নতুন জনপ্রতিনিধির কাছে ভোটারদের চাওয়া বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, 2500, নারায়ণগঞ্জ। ভাঙাচোরা সড়ক, নদী ভাঙ্গন সহ নানা সমস্যায় জর্জরিত শরীয়তপুর জেলার ভোটাররা বলছেন, বিগত সময়ে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন তারা, এবার আর কোনো ছাড় নয়। যদিও শরীয়তপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের কথা বলছেন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও জামাতের প্রার্থীরা। শরীয়তপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবারের যাত্রা অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুর। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হলেই শুরু জেলার সীমানা। ঢাকা থেকে 1 ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পড়েনি এ জেলায়।
এখানকার সিংহভাগ প্রধান সড়কই সংকীর্ণ ও চলাচলের অনুপযুক্ত। ভোটাররা বলছেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় মহাদুর্নীতির কারণে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এছাড়া রোগীদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। আগের সরকার যারাই কইরা গেছে এরা তো রাস্তাঘাট ওইভাবে ঠিক করে যাইতে পারে নাই। তো এখন আমার যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমাদের কৃষিকাজের লেগেও অনেক উপকার হয়। তবে এত সমস্যার পরও আশার আলো দেখছেন ভোটাররা। প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবার আগে কাজ করবেন তারা। বড় বড় কথা বলবে, বড় বড় বক্তৃতা দিবে, আর এই ভাঙ্গা রাস্তার পরিবর্তন হবে না। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে এই রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। দুর্নীতিটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদেরকে থামাতে হবে। 2 নম্বর হলো যে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, যেমন ধরেন আমাদের নড়িয়া ব্রিজটা হওয়া দরকার। গোশেরহাট, ডামুড্ডা ও ভেদেরগঞ্জ নিয়ে গঠিত শরীয়তপুর 3 আসন। ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতা শরীয়তপুরও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে, এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন করে। প্রার্থীদের প্রতিশ্রুতি অবহেলিত নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে শরীয়তপুর জেলাকে। এদিকে নদী ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার নড়িয়া ও সখীপুরের বাসিন্দারা। এর স্থায়ী সমাধান চান তারা। অবহেলিত শরীয়তপুরের বঞ্চনা থেকে বের হয়ে আসতে চায় এই জেলার ভোটাররা। তারা বলছেন যেই নির্বাচিত হোক না কেন এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, একই সাথে নদী ভাঙন রোধ সহ এই অঞ্চলে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, শরীয়তপুর। দর্শক, সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে গাজীপুর 5 আসনের আনাচে কানাচে আমরা ঘুরে বেরিয়েছি। ভোটের হাওয়া এরই মধ্যে লাগতে শুরু করেছে এই এলাকার মানুষের মাঝে। চায়ের কাপে বা চায়ের দোকানগুলোতে আড্ডা জমে উঠছে এবং সেই আড্ডার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে ভোট, এবং প্রার্থীরা তারা কিন্তু জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন, নানা ধরনের আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেটা বলছেন যে আসলে দলের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি বিশেষে তারা এবার ভোট দিতে চান। তারা চান যে যার কাছে গিয়ে তারা নিজেদের যে সমস্যাগুলো আছে, অসঙ্গতিগুলো আছে এবং চাহিদাগুলো আছে, সেই বিষয়ে সহজেই যাদের কাছে আসলে গিয়ে কথা বলতে পারবেন এবং তাদের যে চাহিদাগুলো, চাওয়া পাওয়াগুলো, সেই ব্যাপারগুলো বলতে পারবেন, ঠিক তাকেই আসলে জনপ্রতিনিধি হিসেবে আসলে তারা বেছে নিতে চাচ্ছেন। এবং জনপ্রতিনিধিরাও কিন্তু তাদের আশ্বাস দিচ্ছেন আসলে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই উন্নয়নে তারা ভূমিকা রাখতে চান। এখনো পর্যন্ত যে প্রচারণা, সেই প্রচারণার মাঠ বেশ ভালোই তারা অনুভব করছেন এবং তারা বলছেন যে শেষ মুহূর্তে আসলে তারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সালাম স্টিল গাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্ব। দর্শক, এই মুহূর্তে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে টাঙ্গাইলে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। ভাবনা, আমরা কিন্তু আছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হেলিপ্যাড মাঠে, বর্তমানে অবস্থান করছি সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, এটি টাঙ্গাইল জেলার 5 আসনের মধ্যে পড়েছে। আমরা এখানে সকাল থেকেই ঘুরছি। এখানে কিন্তু ব্যাপকভাবে চলছে আগামী নির্বাচনের প্রচারণার কাজ। এখানকার মনোনয়নপ্রাপ্ত যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে পোস্টার, ব্যানার, এমনকি তারা শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মতো কাজও কিন্তু তারা করছেন। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বাজারগুলোতে কিন্তু ব্যাপকভাবে প্রার্থীরা তাদের প্রচারণার কাজগুলো চালিয়ে যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, টাঙ্গাইল সদর উপজেলায় 1টি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছেন 4,60,716 জন। এখান থেকে বিএনপির প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং জামায়াতের প্রার্থী রয়েছেন আহসান হাবিব মাসুদ এবং এনসিপির প্রার্থী রয়েছেন
মাসুদুর রহমান রাসেল। আমরা কিন্তু এলাকাবাসীর সাথে অনেকক্ষণ কথা বলেছি। এই এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু চায় টাঙ্গাইল শহরটা আসলে যানজট মুক্ত হোক এবং তাদের সবচেয়ে প্রধান যেটা আসলে দাবি, তারা চাচ্ছেন এইখানে যে নদী ভাঙন সবচেয়ে বড় সমস্যা সেটি যেন বন্ধ হয়। আমাদের সাথে এলাকার দুজন ভোটার রয়েছেন, তাদের কাছে জানতে চাই আগামী নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা। আপনি আসলে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন? আগামী নির্বাচন নিয়ে ভাবতেছি যে রাস্তাঘাটের উন্নয়ন হোক, নদী ভাঙন বন্ধ হোক, আরও আর কি যত ঝামেলা আছে সব কিছু বাদ দাগ, ভালো একটা সুস্থ দেশ। আপনার আগামী নির্বাচনে কি রকম প্রার্থী? আমি প্রার্থী চাই যে আগামী 16 বছর তো আমরা কোনো ভোট দিতে পারিনি, এর জন্য আমরা চাচ্ছি নতুন ভোটার হিসাবে যেন আমরা সুষ্ঠু লোক নির্বাচন করতে পারি এবং ভোট প্রদান করতে পারি। ভাবনা যেমনটা শুনলেন, এই এলাকার মানুষরা আসলে চাচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং তাদের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা তারা ফিরে পেতে চাচ্ছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি থেকে সর্বশেষ আমার কাছে খবর। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে পুরো অঞ্চল। এই তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 10.4 ডিগ্রি সেলসিয়াস। 1971 সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে মুক্ত হয় বরিশাল, ঝালকাঠি ও কুমিল্লা। 1971 সালের 25 এপ্রিল জল, স্থল ও আকাশপথে বরিশাল আক্রমণ করে পাক বাহিনী। এ সময় মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষের হত্যা করে লাশ খালে ফেলে দেয়। তবে ডিসেম্বরে পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে সব জায়গায় হামলা চালায় মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় 8 ডিসেম্বর মুক্ত হয় বরিশাল। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ র্যালি ও আলোচনা সভায় আয়োজন করে। এদিনে ঝালকাঠিও হানাদার মুক্ত হয়। 1971 সালে আজকের এই দিনে পাক হানাদার বাহিনীকে 4 দিক থেকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। পরে হানাদাররা আত্মসমর্পণ করলে মুক্ত হয় ঝালকাঠি। এই উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে কুমিল্লাও পাক হানাদার বাহিনীর মুক্ত হয়। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল। একই দিনে হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি জেলা। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল অঞ্চলের অডিশন নগরীর C&B রোডে দারুল আরকাম মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলের 2 শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্যে 10 জনকে বাছাই করা হয়, যারা পরবর্তী সময়ে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। অডিশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ, প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। মানিকগঞ্জে 3 বছর আগে চুরি হওয়া এক প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করল PBI। পুলিশ জানায়, জেলার হরিরামপুর উপজেলার রাজোরা গ্রামের মেহেদি হাসান মিঠু 14 বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে 2022 সালে গাড়িটি কিনেছিলেন। পরে মাসিক 30,000 টাকা প্রদানের শর্তে প্রতিবেশী একজনকে চালক হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর ওই চালক প্রতারণামূলকভাবে গাড়িটি চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়। অবশেষে 7 বার হাতবদল হওয়ার পর PBI মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পীর নির্দেশনায় পাবনা সাথিয়ার ইছামতি নদীর পাড় এলাকা হতে 7 ডিসেম্বর গাড়িটি উদ্ধার করা হয়। মালিককে তার হারানো জিনিসটি তার কাছে নিশ্চয়ই অনেক প্রিয় এবং মূল্যবান, যেটা তার সংসারের জন্য আসলে খুব দরকার ছিল। তো এটি তার উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিতে পারার যে প্রয়াস, সেটা আমরা অত্যন্ত খুশি। এখন আইনগত প্রক্রিয়া মাধ্যমে এটি হস্তান্তর করা হবে। দেশের অ্যারাবিকা জাতের বাড়ি কফি 2 সফলভাবে উদ্ভাবন ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অসংখ্য বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কয়েকটি বাণিজ্যিক কফি খামার। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, নতুন এ জাত চাষে কৃষকরা লাভবান হবেন। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 3য় ও 4র্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং গণবিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে AIUB
0 গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং গণবিশ্ববিদ্যালয় 4-1 ব্যবধানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। পরাগ আরমানের রিপোর্ট। প্রতিযোগিতার শেষ 4-এ ওঠার ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ EIUB ছিল ফেভারিট, তবে পচা সম্মুখে পা কাটার ভয়ও ছিল তাদের। কিন্তু সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্স আপ EIUB। খেলা শেষে স্পন্সর প্রতিষ্ঠান স্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার ASM হান্নান জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলার জন্যই তাদের এই আয়োজন। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক বলেন, ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট চালানো গেলে ছাত্ররা উপকৃত হবে। আমাদের স্পাহানি চাচ্ছে সারা বাংলাদেশের যুবক সমাজ, যুবক ছেলেরা যেন এই খেলাধুলার সাথে আরও বেশি পার্টিসিপেট হয় এবং সামনের দিনগুলিতে আমরা আরও বৃহত্তর পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্রাণের সঞ্চার হচ্ছে, ঢাকার বাইরে পুরো বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই টুর্নামেন্টটি কন্টিনিউ করতে পারলে ছাত্রদের জন্য, ফুটবলের জন্য মঙ্গল হবে। শেষ কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কোনো পাত্তাই দেয়নি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয়। 4-1 গোলের জয়ে শেষ দল হিসেবে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। জয়ী AIUB'র ম্যাচ সেরা ওমর ফারুক মিঠু এবং গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু জানান, তাদের লক্ষ্য টুর্নামেন্ট সেরা হওয়া। স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। আগামী 13 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সেমিফাইনাল খেলাগুলো, আর 15 ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। পরাগ আরমান, ATN বাংলা। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক। উদ্বোধনী খেলায় চুনারুঘাট কলেজ 2-0 গোলে বাহুবল কলেজকে হারায়। টুর্নামেন্টে 12টি দল অংশ নিচ্ছে। 13 ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।